প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, অল্প সংস্কার হলে নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষাপটে ডিসেম্বর মাসকে ভিত্তি ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন প্রশ্নে এখন অনেকটাই সরাসরি মন্তব্য করছে বিএনপি। দ্রুত নির্বাচন দিতে সরকারের উপর চাপও তৈরি করছে দলটি। নির্বাচনের রূপরেখা ঘোষণা, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, ফ্যাসিবাদীদের নানান ষড়যন্ত্র মোকাবেলায় 12 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি শুরুর আগে সরকারকে দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে দলটি। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনার বিষয়, নির্বাচন কি ডিসেম্বরে? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়, নির্বাচন কি ডিসেম্বরে? রাজিকুজ্জামান, আপনি বলুন যে নির্বাচন কি, কেন রাজনৈতিক দলগুলো নির্বাচন দ্রুত চাচ্ছে? প্রশ্নটা তো দ্রুত চাওয়ার বা দেরিতে চাওয়ার নয়। প্রশ্নটা হচ্ছে একটা নির্বাচন লাগবে। একটা অভ্যুত্থান হলো, আগের সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, পরবর্তী গণতান্ত্রিক সরকার আসবে। মাঝখানের যে সময়টাকে বলছে অন্তর্বর্তীকালীন সময়। আর সেই সময় যে সরকার আছে তার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ কত হবে? এটা কি অন্তহীন হবে নাকি তার নির্দিষ্ট মেয়াদ থাকবে? আচ্ছা, যে মেয়াদ থাকবে সেই মেয়াদে তিনি কি কি কাজ করবেন? সেটা কি তিনি যা খুশি তা করবেন নাকি তার একটা রোড ম্যাপ থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু শুরু থেকেই ছিল যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার। তার কাছে মানুষের প্রত্যাশা আছে, দুই ধরনের প্রত্যাশা আছে। এতদিন ধরে যা অরাজকতা চলে এসছে সেটা যেন আর না ঘটে, সেই রকম একটা ন্যূনতম সংস্কার করা। দ্বিতীয়ত, একটা ফ্যাসিস্ট রেজিমের পরে একটা ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করতে গেলে একটা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রকে যেতে হবে, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা। ফলে আমাদের এটা কিন্তু প্রত্যাশিত, নির্বাচনটা প্রত্যাশিত। কে নির্বাচনে ক্ষমতায় আসবে, কে আসবে না, কার দল জিতবে কি জিতবে না, এটা আর একটা প্রশ্ন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে? অন্তর্বর্তীকালীন সরকার কি আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, না নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে? যদি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাহলে তাকে এটা নির্বাচন দিতে হবে। সেই প্রশ্নটাই আসছে এখন। আমাদের সন্দেহটা তৈরি হয়েছিল এই জায়গায় যে আমাদের ক্ষমতায় যাওয়ার পথটা রক্তাক্ত এবং পিচ্ছিল, কিন্তু ক্ষমতার চেয়ারটা খুবই আঠালো। এই চেয়ার থেকে সহজে যেতে চায় না। এটা একটা আমাদের পুরনো একটা আশঙ্কা বলি, ভীতি বলি। সেখান থেকে অনেকে মনে করছে এবার কি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিনের জন্য অন্তর্বর্তী হতে আসলেন কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা কি সেটা একটু মানুষ জানতে চেয়েছিল। যে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করেন, কি কি কাজগুলো করবেন, করে আপনারা তো একটা নির্বাচনের মধ্যে দিয়েই আপনারা পাওয়ার ট্রান্সফার করবেন। একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার নির্বাচন ছাড়া তো সম্ভব নয়। পাওয়ার কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে আর একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যেটা আবার অভ্যুত্থানকারীদের মধ্যে সামনে যারা খুব বেশি ফোকাসড হয়েছিলেন তারা আবার অনেকে বলছেন আমাদের আর একটি অভ্যুত্থান লাগবে। এখান থেকেও মানুষের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে, তাহলে এই অভ্যুত্থানের পরে কি নির্বাচন, নাকি এই অভ্যুত্থানের পরে আর একটা অভ্যুত্থান? সেখান থেকে মানুষ ভাবতে চায়, দেশের মানুষ ভাবতে চায় যে যথেষ্ট হয়েছে 15 বছরের নির্বাচনবিহীন, অথবা নির্বাচনের নামে তামাশাপূর্ণ, অথবা দিনের ভোট রাতে করার, অথবা নিজেরা নির্বাচনে ভাগাভাগি করে নেওয়ার অনেক তামাশা দেখা হয়েছে। এইবার আমরা একটা সুষ্ঠু নির্বাচনে যেতে চাই। সেই কাজটা আমরা দেখতে চাই যে সরকারের মাধ্যমে, সেই সরকার যেন নিরপেক্ষ থাকে, এবং নিরপেক্ষ থাকবে শুধু তা নয়, নির্বাচনের জন্য এমন একটা ব্যবস্থা যেন তৈরি করে দিয়ে যায় যেন ভবিষ্যতে কেউ ক্ষমতায় থেকে নির্বাচনকে আর ম্যানিপুলেট করতে না পারে। একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্বাচনের একটা ব্যবস্থা করে। এই ন্যূনতম চাওয়ার উপরে একটা দীর্ঘতম যাত্রার সূচনা হবে নির্বাচনের মধ্য দিয়ে।
এই যাত্রা কিন্তু একটা দীর্ঘতম যাত্রা হবে। একের পর এক নির্বাচন আসবে, যাচাই হবে, বাছাই হবে, যারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, জনগণ তার বিরুদ্ধে আবার আন্দোলন করবে এবং জনগণ আবার নির্বাচন দিতে চাইবে। এটা চলতেই থাকবে এবং এইটা চলতে চলতেই আমরা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে যাব। এটাই ছিল প্রত্যাশা। ফলে কখনো কখনো এরকম করে না যে অল্প স্বল্প গণতন্ত্র, অধিক মাত্রায় উন্নয়ন, আবার কখনো কখনো বলছে যে না, অল্প স্বল্প সংস্কার, দ্রুত নির্বাচন, অথবা অধিক সংস্কার এবং দীর্ঘদিন পরে নির্বাচন, এই সমস্ত নানা কথাবার্তা চলছে। এবং কখনো কখনো এরকম হচ্ছে যে কোনটা চান, আপনার সংস্কার চান, নির্বাচন চান, মানে একটা ক্যারেক্টার প্রতিপক্ষ বানিয়ে ফেলারও একটা মনস্তাত্ত্বিক লড়াই এখানে চলছে। আমরা সেখানে মনে করি সংস্কার এবং নির্বাচন হাতাহাতি করবে না, সংস্কার এবং নির্বাচন হাত ধরাধরি করে চলবে, যাতে একটা গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারটা করেই নির্বাচনটা হতে পারে। ধন্যবাদ। ডক্টর আসাদুজ্জামান, আপনি বলুন যে এমন একটি পরিস্থিতি বা ধারণা কেন সৃষ্টি হলো সংস্কার এবং নির্বাচন মুখোমুখি অবস্থা হলো? তো না, যেমন আপনি উপস্থাপনার শুরুতে বললেন ডিসেম্বরে কি নির্বাচন, আপনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আপনি নিজেও তো আপনার দর্শকদের সামনে একটা সংশয় তুললেন, যেখানে নির্বাচন কমিশন বলছে আমরা ডিসেম্বরকে ধরেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, বেশ কিছুদিন ধরেই বলছে ইলেকশন কমিশন। অন দ্য আদার হ্যান্ড, গতকালকে বিএনপির ডেলিগেশনের সাথে আপনার প্রধান উপদেষ্টার বৈঠকের পর প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন। তাহলে তো প্রশ্নবোধকের কোনো ব্যাপার নাই, স্ট্রেইট সংশয় তৈরি করার তো কোনো দরকার নাই। নির্বাচন ডিসেম্বরে হবে, এটা সরকার প্রধান বলেছেন। সরকার প্রধানের বক্তব্যতে আমি আস্থা রাখতে চাই। এক, নির্বাচন কমিশন আগে থেকে বলেছেন যে সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টার ভাষণের আগেই মানে নির্বাচন কমিশন কথা বলেছেন। তো ফলে আমি তো কোনো সংকট দেখছি না। সরকার আইন উপদেষ্টা বলেছেন এই পর্যন্ত যতগুলো সংস্কারের প্রস্তাব এসছে এটার 50% এক মাসই সম্ভব। আমি ফেব্রুয়ারি মাসটা বাদই দিলাম, মার্চ মাসের মধ্যেই যদি 50% সম্ভব হয় তাতে বিশাল অর্জন। আর বাকি 50% এক মাসে যদি অর্ধেক করা যায়, অঙ্কের হিসেবে অঙ্কে আমি খুব বেশি ভালো ছিলাম না, তো মোটামুটি পাটিগণিতে অনেক ভালো ছিলাম। আবার তো পাটিগণিতে যেহেতু অনেক ভালো ছিলাম, তো সেজন্য বলতে চাই পাটিগণিত এখনকার ছেলে মেয়েরা জানে কিনা জানে না, অথবা পাটিগণিত আছে কিনা কারিকুলামে তা আমি জানি না। তো সেটা হলো তাহলে বাকি অর্ধেক আরেক মাস লাগবে, মানে আইন উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এক মাসে যদি 50% হয় তো বাকি থাকলে 50%, তাহলে হ্যাঁ, তো তাহলে বাকিটা আরেক মাসে সম্ভব। তাহলে এপ্রিলে মোটামুটি 100%ই সম্ভব। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস পুরো সংস্কার শেষ করার পরেও সরকারের হাতে থেকে যে 8 মাস, এই সুতরাং যে বড় সংস্কার ছোট সংস্কার এসব ফালতু ডায়লগ না থাকার কোনো মানে প্রয়োজন নেই, এগুলো থাকার কোনো প্রয়োজন নেই। কিসের বড় সংস্কার ছোট সংস্কার? পুরো সংস্কার তো 2 মাসে সম্ভব অ্যাকর্ডিং টু মানে ল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার। অর্ধেক এক মাস হলে বাকি অর্ধেক আরেক মাস। আচ্ছা, তো যাই হোক, সে এখন কত হচ্ছে কি যে পুরো সংস্কার করার মানে এজেন্সি তো কাউকে আমরা দিয়ে দিইনি, জনগণের। পুরো সংস্কার বলতে যেমন 4 প্রদেশ, কথার কথা 4 প্রদেশ, 4টা প্রদেশ হবে। তারপর আবার যে উনি একজন সাবেক সচিব আছেন, উনি ভাবতেই পারেন কেন ওই সংস্কার অনুযায়ী যে ওখানে একজন প্রিন্সিপাল সেক্রেটারি থাকবে, প্রত্যেকটা মন্ত্রীর জন্য একটা প্রিন্সিপাল সেক্রেটারি। মোটে যায় না আবার তেনা পেঁচায়, এই ডায়লগটা গতকাল কেটে দেওয়া শুরু করছি। কেন? যেখানে সেক্রেটারি দিয়ে কাজ হয়ে যায়। তারপর হাসিনা কি করছে, অথর্ব কতগুলো সেক্রেটারিকে, অপদার্থ কতগুলো অথর্ব সেক্রেটারিকে সিনিয়র সেক্রেটারি বানাইছে। কেন? ওগুলো গোলাম ছিল, বসংবদ গোলাম ছিল। তার রাতের ভোট করতে সাহায্য করেছে, অপকর্মগুলো করতে মানে মানে সহযোগিতা করেছে, লুটপাট করতে সাহায্য করেছে, রাতের ভোট আয়োজনে সাহায্য করেছে। ফলে তাদেরকে তো কিছু দিতে হবে, হাতে মোবাইল ধরাই দিতে হবে, দামি মোবাইল দিতে হবে, তারপরে ট্যাক্স ফ্রি অথবা নামমাত্র ট্যাক্সে গাড়ি কেনার টাকা দিতে হবে, গাড়ি কেনার ব্যবস্থা করে দিতে হবে, গাছেরটা খাওয়ানোর সুযোগ দিছে, তলারটা খাওয়ানোর সুযোগ করে দিছে। এখন আবার ওই রিটায়ার্ড বলবো, এটা আবার কী জিনিস? রিটায়ার্ড তো করছে বহুত বছর আগে, এখন আবার মাঝখানে কমিশন নানান কিছুর মধ্যে আবার ঢুকছে। এইসব লোকজন আবার একটা প্রস্তাব দিছে যে প্রিন্সিপাল সেক্রেটারি করা দিতে পারে। কথাটা খেয়াল করেন আপনি, এক প্রিন্সিপাল সেক্রেটারির জ্বালায় দেশ অস্থির, তাই না? এখন আপনার প্রত্যেকটা মতো একটা করে প্রিন্সিপাল সেক্রেটারি রাজিকুরুজ্জামান রতনের কর্মী বা আমার দলের কর্মী তো হবে না।
তাহলে ওনাদের মানে ওই যে রিটায়ার্ড লোকজন থেকে আনতে হবে প্রিন্সিপাল সেক্রেটারি। এই সমস্ত ভোগলাবাজি কথাবার্তা বলাটা বন্ধ রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা পরামর্শ দিলেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, 4টা গভর্নমেন্ট থাকবে, তখন তো প্রশ্ন উঠবে যে 4টা গভর্নমেন্ট যখন 4টা প্রদেশ যখন হবে, একটা প্রাদেশিক পরিষদ হবে, একটা 4টা মুখ্যমন্ত্রী হবে, তাই তো হওয়ার কথা। সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে একটা, তারপরে আবার মানে 4 জন মুখ্য সচিব হবে, মানে সবই ওনরাই। আচ্ছা, তারপরে মানে 4টা প্রদেশে 30-40 জন 50 জন 60 জন করে আবার এমপি হবে, ছোট ছোট, আমার দেশ তো ছোট, তাই না? আচ্ছা, তারপরে আপনার কি হবে, আঞ্চলিক পার্টি হবে। ওই ইন্ডিয়া যখন তৃণমূল কংগ্রেস আছে, এখানে বলবে বরিশাল পার্টি, নোয়াখালী পার্টি, কুমিল্লা পার্টি, অথবা ওরা আবার মাইন্ড করতে যেন আমার নামও বলি বিক্রমপুর পার্টি, এরকম একটা বলবে ঠলবে আর কি। বলার বলে সব আঞ্চলিক পার্টি ক্ষমতা গেলে এক এক প্রদেশে। সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার মানে সরকার গঠন করার ক্রাইসিস দেখা দিচ্ছে, তাহলে বিক্রমপুর পার্টির সহযোগিতা চাইলো। এই সমস্ত মানে তুগলকি, হ্যাঁ, এই সমস্ত ভণ্ডামি বাদ বুদ্ধিয়া এগুলো করার জন্য সময় ক্ষেপণ করার কোনো দরকার পড়ে না। জাতির জন্য 4 প্রদেশ, 4টা প্রাদেশিক পরিষদ, 4টা মুখ্য সচিব, 4টা গভর্নর বানানোর জন্য আমার সময় ক্ষেপণ করার দরকার নেই। দেশে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। এই গরিব মানুষগুলো আরও গরিব হচ্ছে, দেশের অর্থনীতি চাঙ্গা করা দরকার, দেশে সুশাসন দেওয়া দরকার। ছোট্ট একটা দেশ, এটা 4টা ভাগ বানাবে। এই সমস্ত এক্সপেরিমেন্ট করার সময় তো নাই। এগুলো তো এক্সপেরিমেন্ট করার বিষয় না। যদি বলে যাচ্ছে ঠিক আছে পারমুটেশন সিনথেসিস প্রসেসের মধ্যে যে দেখি এটা কেমন ওয়ার্ক করে, তারপরে যে নির্বাচন, এই সমস্ত করার কোনো দরকার নেই। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বাংলাদেশের যত সংকট বা পৃথিবীতে যেসব দেশগুলোতে গণ অভ্যুত্থান হয়েছে, শুধুমাত্র একটি কারণে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা হচ্ছে যে সরকার জনগণের কাছে জবাবদিহি ছিল না, একতান্ত্রিক ছিল, জনগণের বিরুদ্ধে কাজ করেছে, লুটপাট করেছে। কারণ একটা জনগণের সাপোর্টেড গভর্নমেন্ট লুটপাট করতে পারে না। আপনি দেখবেন ব্রিটেনে বারবার সরকার বদলান, ইতালিতে বারবার সরকার বদলান, কিন্তু অভ্যুত্থান লাগে না, কিন্তু গোলাগুলি মারামারি খুনোখুনির কোনো প্রয়োজন পড়ে না। সেখানে কি হচ্ছে, দেখা গেলো 5 বছরের মধ্যে 3 বারও গভর্নমেন্ট। আর ইতালিতে তো মানে অনেক সব মাসে মাসে সরকার বদলাইছে ইতালিতে, ইউরোপের। তো সেসব দেশ তো খুনোখুনি রক্তারক্তির কোনো ব্যাপার থাকে না। শুধুমাত্র যদি আপনি ভোটে বিশ্বাস করেন, যদি মনে করেন জনগণই আপনার মালিক, তাহলে তো কোনো ক্রাইসিস থাকে না। হাসিনার জন্য কোনো ক্রাইসিস হতো না। এর আগেও যদিও 5 বছরের রাজত্ব যখন ছিল, মানে রাজত্ব বলবে কারণ 5 বছরের জন্য জিতলে আর মনে করে না যে একদিন আগে নামতে হবে, মনে করতো না। আমরা দেখবেন ডায়লগ একটা আছে, গুগলে সার্চ দেন, 5 বছরের জন্য নির্বাচিত একদিন আগেও নামা যাবে না বলতো। অথচ কি আপনার বিলেতে, ইউরোপে কি আপনার এই কথা কেউ বলে না। তো ক্রাইসিস তো ওইখান থেকে। তো আপনি যদি জনগণ যদি এম্পাওয়ার্ড হয়, জনগণকে যদি আপনি ক্ষমতায়িত করতে পারেন, জনগণ যদি তার ইচ্ছায় যদি প্রতিনিধি বাঁচতে পারে, কোন সরকার ডেলিভারি দিচ্ছে, কোন সরকার ডেলিভারি দিচ্ছে না, কোন জনপ্রতিনিধি কাজ করছেন, কোন জনপ্রতিনিধি কাজ করছেন না, অথবা কোন মন্ত্রী ডেলিভারি দিতে পারছেন না, তাই না? এইগুলো যদি জনগণের বিবেচনার জায়গায় থাকতো এবং জনগণ যদি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার মালিকের জায়গায় থাকতো, তাহলে দেশে এত সংকট থাকতো না। তাহলে আপনার দরকারটা কি? প্রথম দরকার হচ্ছে জনগণকে এম্পাওয়ার্ড করা। তো জনগণকে আপনি এম্পাওয়ার্ড করলে, জনগণকে যদি জনগণকে যদি ক্ষমতায়িত করেন, তাহলে তো সমস্ত লেঠা চুকে যায়। ধন্যবাদ। সেজন্য ধানাই পানের জায়গায় না যে অল্প সংস্কার, মানে লঘু সংস্কার, গুরু সংস্কার, এই সমস্ত ভোগাবাজি কথাবার্তা বলার কোনো দরকার নেই। প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ জনগণকে ক্ষমতায়ন করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। অপ্রয়োজনীয় জিনিস, ধান্দাবাজি জিনিস, প্রিন্সিপাল সেক্রেটারি বানানোর ধান্দা, ওই গভর্নর সাজার ধান্দা, এগুলো মাথা থেকে ফালাইতে হবে। তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কেন, আইন উপদেষ্টার তত্ত্ব অনুযায়ী ইভেন জুন জুলাই তো নির্বাচন করার সময়। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি বলেন দুজনের বক্তব্য আপনি শুনেন, আপনার কি অপিনিয়ন? না, ডিসেম্বরে নির্বাচন করা তো খুবই সম্ভব, এবং এটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, এটা এই অল্প কিছু সংস্কার তো কোট আন কোট এখন আমি বুঝি নেই। তো আবার এই আইন উপদেষ্টা বললেন যে 50% 1 মাসের মধ্যে করা সম্ভব, ঐকিক নিয়মে বাকি 50% আরেক মাসের মধ্যে করা সম্ভব, এমনটা আমি ভাবতেছি না। 50% কি করবেন কোনটার? এই যে উনি একটা জিনিস বলেন যে 4টা প্রাদেশিক সরকার প্রদেশ বানাবে, তারপরে একটা আবার উনি মানে হয়তো ভুলে গেছেন বা এই মুহূর্তে মনে ছিল না, একটা ক্যাপিটাল গভর্নমেন্ট করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্ট না, আগে বুঝতে পেরেছি। ওটা তো আপনার
দিল্লির চেয়েও আরো আগের ধারণা হবে। ম্যানিলাতে একটা মেট্রো ক্যাপিটাল গভর্নমেন্ট আছে, তাহলে 4টা প্রদেশ, একটা ক্যাপিটাল গভর্নমেন্ট আর একটা জাতীয় সরকার, মানে ন্যাশনাল গভর্নমেন্ট, 6টা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, 6টা সরকার। এই সরকারে এইভাবে তো এই সংস্কার তো নিশ্চয়ই করা সম্ভব না, এবং এটা করতে পারবেন না ওনারা। যেটা করতে পারবেন সেটা হলো যে আপনার অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর, ভয়ভীতিহীন একটা নির্বাচন দরকার। এই নির্বাচনটা হয়নি অতীতে, সেরকম একটা নির্বাচনের মধ্যে দিয়ে ওনাদের দায়িত্ব একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা। এটার জন্য প্রয়োজন যা কিছু সংস্কার, যতটুকু, সেটা করলেই চলে। এবং ওইখানে আমি সংস্কার বলতে যা বুঝি আর কি, আমাদের দেশের যে নির্বাচন কমিশন আছে, তাদের জন্য যে আইন কানুন আছে, বিধিবিধান, সংবিধান এবং তাদের যে রুলস আছে, সেটাতে তারা একটা ভালো নির্বাচন করার জন্য যথেষ্ট ক্ষমতাশালী, শক্তিশালী। এমনকি ভারতের নির্বাচন কমিশন পৃথিবীর সব নির্বাচন কমিশনের চেয়ে আমাদের নির্বাচন কমিশন আইনের দিক দিয়ে শক্তিশালী। এবং নির্বাচন কমিশনটা মাঝে মাঝে বলে যে তারা তো সব কিছু করতে পারে না। পৃথিবীর কোনো নির্বাচনের কাছে এত লোকবল নাই, নির্বাচন একটা 4 বছর 5 বছর পরে হবে, আর কিছু স্থানীয় নির্বাচন হবে, তার জন্য আপনি 12 লক্ষ মানুষকে তো পুষতে পারবেন না, সম্ভব না, কোনো সরকারই করে না। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষও পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়। তো আমাদের দেশে আমাদের প্রয়োজন হয় কি, প্রয়োজন যে আমাদের 12 লক্ষ থেকে 14 লক্ষ গণকর্মচারীকে আমরা নির্বাচনের দিন, তার আগের দিন, তার পরের দিন পর্যন্ত কাজে লাগাই, নিয়োগ করি নির্বাচনটা করার জন্য। এইখানের সমস্যাটা কি? সমস্যাটা হলো নির্বাচনকালে যে সরকার থাকে, সেই সরকার যেহেতু তারা গণকর্মচারী, তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে 90 ভাগ ক্ষেত্রে। 10 ভাগ বা 5 ভাগ ক্ষেত্রে কিছু কিছু লোক আছে নেতৃত্ব পর্যায়ে, যারা নিজেদের স্বার্থের জন্য সরকারের পক্ষে কাজ করতে থাকে, ওই দলকে ক্ষমতা আনার চেষ্টা করে, দলবাজ হয়ে যায়, দলের জন্য একেবারে সিরাতুল মুস্তাকিম বা আজান দিয়ে নেমে যায়, আমরা নেমে গেলাম এই দলের জন্য। সেটা মাত্র 5 ভাগ বা 10 ভাগ হতে পারে। এইখানে আপনার সংস্কারটা কী করবেন? এটা সংস্কার একদম ইজি। আপনি এই 12 লক্ষ 14 লক্ষ কর্মচারীকে স্টেট গভর্নমেন্ট একটা ইনস্ট্রাকশন, গভর্নমেন্ট মোটিভেশন করবে, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন যে আইন কানুন বিধিবিধানের বাইরে তোমরা কিছু করতে পারবে না, করবা, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সেই কাজটা যখন গভর্নমেন্ট করে, যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি দেখেন 91, 96, 2001, ইভেন 2008-এ আপনার এই গণকর্মচারীরা তো কোনো হাঙ্কি বাঙ্কি করে নেই। আর আমাদের দেশে 100 ভাগ 100 ভাগ সব কিছু করা যাবে এরকম মনে হয় না, বাট 95%, 96% বা 90%-এর উপরে হলে কিন্তু সব মানুষ সন্তুষ্ট, রাজনৈতিক দল সন্তুষ্ট, সবাই সেটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তো এইটুক সংস্কার আপনার দরকার, আপনার একটা বিশাল কোনো সংস্কার করার দরকার নেই। সুতরাং আপনার যতটুকু সংস্কার, যে সংস্কার কমিটিগুলো যে রিপোর্ট দিছে, তো প্রশাসনিক সংস্কার কমিটির মধ্যে 200 আইটেম আছে, মানে 190 থেকে 200টা, প্রত্যেক সংস্কার কমিশনের বিশাল বিশাল আইটেম। আপনার সংবিধান সংস্কার কমিশন যেসব বিষয় বলেছে, সেগুলো তো করা সম্ভব নয়, বিকজ সংবিধান পরিবর্তন করতে হলে, সংবিধানে একটা শব্দ পরিবর্তন করতে হলে একটা পার্লামেন্ট লাগবে। সো আমাদের দরকার একটা পার্লামেন্ট ইলেকশন। হ্যাঁ, আপনি সংস্কার নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে, অংশীজনের সাথে, নাগরিকদের সাথে কথা বলতে পারেন, আপনি একটা এগ্রিমেন্টে পৌঁছতে পারেন, পরে এই এগ্রিমেন্টের ভিত্তিতে আপনি ভবিষ্যতে এই সংস্কারগুলো করা হবে, এরকম একটা আলাপ আলোচনা আসবে। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হলো, আসলে আপনার পরিচয় দিন দর্শক, আপনার পরিচয়টি দিন। আমার পরিচয়, আমি পিরোজপুর থেকে বলছি। কি নাম? আমার প্রশ্নটি হলো, আসলে বাংলাদেশে তো অসংখ্য লোক আওয়ামী লীগ করতো, সবাই তো আর অপরাধী নয়। যারা অপরাধী নয় তারা আসলে ভোটটা কোথায় দিবে এবং কাকে দিবে? ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আবার শহীদ খান, সেটা যখন নির্বাচন আসবে তখন তারা ঠিক করবে যে তারা কোথায় ভোট দেবে। আমরা তো এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না যে ওনারা ভোটটা কোথায় দেবে। আমরা চাই মানুষের নাগরিকরা সকলেই ভোট কেন্দ্রে যাতে যেতে পারেন, ভয়ভীতিহীন পরিবেশে যাতে তারা ভোট দিতে পারেন। যা মার্কা থাকবে সেই মার্কা অনুযায়ী আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছেন বা অন্য দলের সমর্থক আছেন, প্রত্যেকের জন্য একই অবস্থা, যে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। আমরা সংস্কারের যেহেতু আলাপ করছিলাম, সেই সংস্কার যতটুকু করা যায় এটা করে আমরা ডিসেম্বরের মধ্যে একটা ভালো নির্বাচন অবশ্যই করতে পারবো।
আজকে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ডিসেম্বরে কি নির্বাচন, রিপন ভাই বলছে এই প্রশ্ন তো মোটামুটি মীমাংসা হয়েছে, বাট আমি যতটুকু ফলো করেছি মিডিয়াকে সেটাতে দেখলাম যে আমাদের বিএনপির যে ডেলিগেশন তাদের যে নেতা ছিলেন বিএনপির মহাসচিব, তিনি একটা বক্তব্য দিয়েছেন, তার সাথে কি কি আলোচনা হয়েছে। এবং আমি এখন পর্যন্ত, মানে আমি জানি না আপনাদের কাছে আছে কিনা বা রিপন ভাইয়ের কাছে আছে কিনা, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে আলাপ আলোচনা এবং এই আলাপ আলোচনার ভিত্তিতে কী আলাপ আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা কী বলেছেন, সেটা কিন্তু আমরা এখনও দেখিনি। এবং ওনার যে প্রেস সেক্রেটারি আছে ভেরি অ্যাবল এবং ভেরি অ্যাক্টিভ প্রেস সেক্রেটারি, উনি অনেক বিষয়ে কথা বলেন। এখন পর্যন্ত উনি কিন্তু এই ডেলিগেশন প্রধান উপদেষ্টা আলোচনার বিষয়ে একটা কথা বলেনি। সেটার আমি শুনতে আগ্রহী, সেটা আমি শুনতে চাই। সে কারণে সম্ভবত আপনার প্রশ্নটা আমারও মনে আছে, ডিসেম্বরে কি নির্বাচন, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, দুইটা জিনিস মানে আমাদের আলোচনার মধ্যে এসেছে যে সংস্কারের কতটুকু সংস্কার করা হবে, বাস্তবায়ন করা হবে, আর নির্বাচনটা কিভাবে হবে। এখন সংস্কারের যে বিষয় আছে, সংস্কারের ম্যান্ডেটটা কার? যদি বলে এই সরকার সংস্কার করবে, আচ্ছা এই সরকার কি সংস্কার করার ম্যান্ডেট আছে? সেটা তো করতে হবে একটা নির্বাচিত সরকারের। তাহলে এই সরকার যদি কিছু সংস্কার করে সেটা করতে হবে এইটুকু কনসেনসাসের ভিত্তিতে যে আমরা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নির্বাচন করব। এটা একটা হয়তো হাইকোর্টের মাধ্যমে একটা বিষয়টা নিয়ে আসবেন, নিয়ে এসে তার অধীনে নির্বাচন করার পর সুপারিশ যেগুলো তারা পেয়েছেন, তারা কমিশন করার মধ্য দিয়ে সুপারিশ যেগুলো পেয়েছেন, এই সুপারিশটা বাস্তবায়ন করার যদি তারা গ্রহণযোগ্য মনে করেন, কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা মনে করেন, করে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। মানে সাধারণভাবে যদি দেখি, কারণ এই সরকারের নৈতিক ভিত্তি আছে, কিন্তু এই সরকারের তো আইনগত ভিত্তিটা প্রতিষ্ঠা করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। পার্লামেন্ট তো এই সরকারের সময়কালকে বৈধতা দেবে, তারপরেই না আমরা এই সরকারের সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে কথা বলতে পারবো। তাহলে আমার মনে হয় যে প্রত্যেকেরই একটা কাজের যেমন দায়িত্ব থাকে, আবার কাজের একটা পরিধিও থাকে। দায়িত্ব থাকলে আমি সব কাজ করতে পারি না, আমার একটা কর্ম পরিধিও থাকে, আবার একটা কর্মপদ্ধতিও থাকে। তো সেগুলো নিশ্চয়ই তারা খুব ভালো জানেন। যে বিতর্কটা চলে এসছে যে ঐকিক নিয়ম অবশ্য সবসময় কাজে লাগবে না, যে এক মাসে যদি আমি এত করতে পারি, 2 মাসে কত করতে পারবো, 3 মাসে, এটা হবে না। যেমন ওই মোবাইল চার্জের ক্ষেত্রে যখন চার্জ প্রায় 2-3% থাকে, তখন ওই চার্জারের সঙ্গে লাগানোর সাথে সাথেই শাঁসা করে চার্জ বাড়তে থাকে, 25-30% পর্যন্ত হওয়ার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে স্লো হতে থাকে। সেরকম সংস্কারের কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো নির্বাহী আদেশে করেই ফেলা যাবে, কিন্তু এমন কিছু কিছু বিষয় আছে যেটা কিন্তু একটা বড় আকারের রাজনৈতিক ডিবেট হবে, এটা তো সহজ হবে না। যদি ধরেন এই যে প্রশ্নটা বিশেষ করে রিপন ভাই এবং আলম ভাই দুইজন বললেন যে যদি প্রদেশ সংক্রান্ত প্রশ্ন আসে, এটার সবচেয়ে সহজ কাজ হলো এটাকে বাতিল করে দেওয়া। কিন্তু যদি কেউ প্রস্তাবটাকে নিতে চায়, তাহলে এই প্রস্তাব বাস্তবায়ন করা কি সোজা ব্যাপার? কি পরিমাণ আর্থিক যোগান লাগবে, কি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে, কি পরিমাণ এটা নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের যেটা বলি যে ইতিমধ্যেই আমাদের নানা ধরনের ফ্র্যাকশনাল চিন্তা অপারেট করে, এই ফ্র্যাকশনাল চিন্তাগুলো আরও কত বেশি কনফ্লিক্টিং চিন্তায় পরিণত হবে সেগুলো একটু ভাবতে হবে না? তখন আমাদের 8টা প্রদেশ, 8টা প্রাদেশিক মানসিকতা, 8টা প্রাদেশিক মানসিকতার মধ্যে আবার বঞ্চিতের মানসিকতা, কর্তৃত্ব করার মানসিকতা, এই নিয়ে নানা ধরনের কনফ্লিক্ট তৈরি হবে। এগুলো কি তারা খুব বেশি ভেবেছেন? আমাদের এই ছোটো দেশে কিন্তু একটু ভাবা দরকার, কারণ আমাদের 2টা ঘটনা ঘটেছে এই ভূখণ্ডে। এই 2টো ঘটনার মধ্যে কিন্তু একটা প্রাদেশিক বঞ্চনার বিষয় ছিল। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার সময় আমাদের একটা প্রাদেশিক বঞ্চনার ছিল, সেটা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড আছে। আর পাকিস্তান বিরোধী লড়াইয়ের পুরোটাই ছিল আমাদের একটা বঞ্চনা। আবারও কি আমরা বাংলাদেশের মধ্যেও এই বঞ্চিত এবং কর্তৃত্ব পরায়ণ এইরকম একটা অঞ্চলের ধারণা তৈরি করব? এগুলো তো আমাদের ভাবতে হবে। ফলে এইটা হ্যাঁ একটা ভাবনা থেকে দিয়েছেন। এরশাদও একসময় বলেছিল যে প্রদেশ করে দেই, তা প্রদেশ করে দিয়ে আসলে দেশকে ভাগ করা, এইটা কিন্তু অনেকে মনে করতে পারেন এর পিছনে অন্য কোনো ঘটনাও থাকতে পারে। ফলে সেগুলো আমাদের একটু বিবেচনা করতে হবে। ফলে যা যা সুপারিশ এসেছে সব সুপারিশই যে আমাদের খুব কার্যকর হবে এমন নয়। আবার কিছু কিছু সুপারিশ আছে যেগুলোকে আমাদের বিবেচনা নিতে হবে। একটা ছোট্ট কথা বলি, একটা জরিপ করেছে বিবিএস, 45,000 ফ্যামিলির উপরে সে জরিপটা করেছে। সে জরিপে তাদের মধ্যে দেখেছে 6-7% মানুষ নাকি বলেছে যে এই সরকারের অধীনে নির্বাচন হলে ভালো হয়, আর বাকি সবাই বলেছে
একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বিবিএস বলেছে, হ্যাঁ, বিবিএসটাকে সরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সরকারি প্রতিষ্ঠান, তার জরিপে এটা এসছে। আজকে আমি প্রথম আলোতে এটা দেখলাম। তারা এই এতগুলো জরিপ করে দেখেছে যে কিভাবে নির্বাচনটা করলে ভালো হয়। এবং তখন তার মানে মানুষের ব্যাক অফ দ্য মাইন্ড এরকম আছে যে নতুন একটা দল গঠন হচ্ছে, আবার দিকে সংস্কারের প্রস্তাব আছে। মানুষ বলছে সময় ক্ষেপণ না সংস্কার বাস্তবায়ন। সময় ক্ষেপণ কি নতুন দলকে প্রতিষ্ঠিত করবার জন্য, নাকি সংস্কার প্রস্তাবগুলোকে নিয়ে আসার জন্য? ফলে সময় চাইছি, কিন্তু সময়টা কিসের জন্য চাইছি এটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। যদি এরকম হয়, ক্ষমতাসীনদের প্রশ্রয় থেকে একটা দল গঠিত হলো এবং সেই দল তাদের স্নেহে পুষ্ট হলো, এবং পুষ্ট হওয়ার পর খালি স্নেহ না ভালোবাসা, হ্যাঁ ঠিক আছে, আরও অনেক কিছু দিয়েই তারা পুষ্ট করলো। শুধু পানিও তো দেয় না, সারও দিতে হয়। তাহলে পানি, সার সব কিছু দিয়ে গাছটাকে এসে পুষ্ট করবে, হাইব্রিড করতে হয়। হ্যাঁ, হাইব্রিড করবে। তারপরে সেই গাছ ফল দেবে, তারপরে আবার সেই ফল কে খাবে, এগুলো নিয়ে বহু বিতর্ক হবে। কিন্তু মানুষের চোখে কিন্তু এটা ভালো ঠেকছে না যে কিভাবে কিছু মানুষ গিয়ে যা বলে তাই হয়ে যায়। প্রশাসন, পুলিশ, এমনকি কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলোতেও, এমনকি কখনো সচিবালয়ে গিয়ে একটু ভাবনা চিন্তাও করলো না যে এসএসসি পরীক্ষাটা না হলে একটা জেনারেশনের উপর কি প্রভাব পড়তে পারে। কেউ গিয়ে সচিবালয়ে ঘেরাও করে কথা বললে এগুলো কিন্তু মানুষের মধ্যে একটু ভাবাচ্ছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি যে কথা বলছিলেন যে ডিসেম্বরের নির্বাচনটা নিয়ে কিন্তু এক ভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। না, এটা ভিন্ন ধরনের ব্যাখ্যার সুযোগ আমি কম দেখি। উনি যখন কথা বলছেন ওই ফাঁকে আমি কিছু গুগল করলাম, অর্থাৎ নিউজগুলো আমি যাচাই করার চেষ্টা করলাম। তো সেখানে যেটা দেখলাম যে আমাদের মহাসচিব ক্যাটেগরিক্যালি বলেছেন যে আমাদের পার্টির মহাসচিব উনি একদম দায়িত্বশীল নেতা, নিঃসন্দেহে, এবং অত্যন্ত একজন মানে কি বলে মানে দলমত নির্বিশেষে ওনাকে একজন মানে প্রজ্ঞাবান নেতা হিসেবেই এবং পছন্দ করেন তাকে। উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। রিপন ভাই, আপনাকে একটা মিনিট থামে, একদিন অনেকক্ষণ টেলিফোনে আছে, ফোনটি নিয়ে। হ্যাঁ, আপনি তারপরে আসছি। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। আমি মোহাম্মদ হামিদুর রহমান, বেসরকারি একটা ব্যাংকে আছি, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটি সম্মানিত আলোচক বৃন্দের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখছি যে বাংলাদেশের যে সংকটটা আছে সেটা হচ্ছে, আমরা যখন দেখবো 1990-এর পরে যখন একটা বাংলাদেশে এই যাবতের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু 90-এর পরেই নির্বাচনটা, এই নির্বাচনটি সবচেয়ে গ্রহণযোগ্য এখনো পর্যন্ত আমরা বইটি হিস্ট্রিতে পড়ি। এই নির্বাচনে আসার পরে, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আসার পরে যেই সংকটটা প্রবর্তিত হলো অনেকগুলো নির্বাচনের মধ্যে, সেটা হচ্ছে পিসফুল ট্রান্সমিশন অফ পাওয়ার। এই পিসফুল ট্রান্সমিশন অফ পাওয়ার নিয়ে আমাদেরকে আসলে আদৌ ভাববো কিনা আমরা। মনে করেন আমরা একটা নির্বাচন দিয়েছি, জুনে একটা নির্বাচন হলো বা 1 মাস পরেই হলো নির্বাচনটা, কিন্তু নির্বাচনের মধ্যে পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে কোন একটা রাজনৈতিক দল চলে আসবে ক্ষমতায়, এই দলটা আবার ক্ষমতা ছাড়তে চাইবে কিনা, যে পিসফুলি সে ক্ষমতাটা পাওয়াটা ট্রান্সমিশন করে দিচ্ছে কিনা, এটা বন্দোবস্ত কি আগে করা উচিত নয়? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামে 500 টাকা 1000 টাকার শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে ভোটের আগে ভোটাররা ভোট বিক্রি করে দিচ্ছে। তাহলে আমি কি আমেরিকান একজন ভোটার, আমেরিকাতে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হয়, একজন আমেরিকান ভোটার আর বাংলাদেশি ভোটারের মধ্যে আমরা আসলে চিন্তা করবো আমরা আসলে কিভাবে স্ট্রাকচারালি এটা রিফর্ম করব, এই রিফর্মটাকে আমাদের করা উচিত নয়? ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন দর্শক। ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, আসলে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনার একটা, আমি কথাগুলো আগের আলোচনায় বলেছিলাম যে আমাদের দেশে যারা নির্বাচিত হন 5 বছরের একটা জমিদারি মনে করতেন। আমি আগের ঘটনাগুলি বলবো, যেহেতু সামনের ঘটনা তো সংস্কারের মধ্যে দিয়ে যাবে। জনগণ যদি এম্পাওয়ার্ড হয়, উনি কি আমেরিকা থেকে কথা বলছেন? যে একজন ব্যাংকার, উনি ব্যাংকার, যে আমেরিকার উদাহরণ টানলে তো সেজন্য বললাম। তো জনগণ যদি ক্ষমতায়িত হয় এবং যদি সংস্কারের মধ্যে যদি এই ধারণাটি থাকে যে জনগণ তার নির্বাচিত প্রতিনিধি তার হিসেবের বাইরে, অর্থাৎ তার ভাবনার বাইরে, আকাঙ্ক্ষার বাইরে, প্রমিজের বাইরে চলে যান, তাহলে সেই প্রতিনিধিকে ক্ষমতা থেকে নামানোর জন্য আপনার পুল আউট করার যে সিস্টেম যেটা আছে, অন্য দেশে পিটিশন করার ব্যবস্থা আছে, সেটা করা যেতে পারে। 1, 2 নম্বর, আমি জানি না আমাদের সংস্কার কমিশন এই জাতীয় সংস্কারগুলো রেখেছেন কিনা। যেমন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের, উনি একটু উদাহরণ টেনেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে যে নাগরিকরা যারা কংগ্রেসম্যান নন, সিনেটর নন, এই সমস্ত ব্যক্তিবর্গ তারা যদি কোনো বিষয় যদি পিটিশন করতে চান, ওখানে
কংগ্রেসের ওয়েবসাইটের মধ্যেই আছে, একটা যদি অধিক সংখ্যক একটা সার্টেন নাম্বার অফ মানে পিপল যদি পিটিশন করে তাহলে ওই বিষয়টি কংগ্রেসে আলোচনা হতে বাধ্য। সুতরাং আমরা তো এই জাতীয় অনেক কিছুই করতে পারি, মানে যদি আমরা আসলে সত্যিকার অর্থে যদি আমরা জনগণকে ক্ষমতায়িত করতে চাই তো এগুলো করা যাবে। আর আমেরিকার যে উদাহরণটা নেন স্ট্রাকচারাল চেঞ্জ, দেখেন আমেরিকার জনগণ নিজেরও ভোট কেন্দ্রে যায় না, কারণ আমাদের দেশের মতো ওদিন ছুটি থাকে না, আমাদের একটা ছুটি থাকে। তো ফলে আমাদের দেশের মানুষ অ্যাটলিস্ট 5 বছর একবার ভোট দিতে খুব উৎসাহী হয়। আর আমেরিকা তো ছুটি থাকে না, লন্ডনে ছুটি থাকে না, কাজের ফাঁকে মানে সময় করে ইচ্ছে হলে ভোট দিয়ে আসে। আচ্ছা, তো যাই হোক, এটা একটা মানে আমার মনে হয় আপনার পাঠক উত্তরটা পেয়েছেন। জনগণকে এম্পাওয়ার করার কথা যেটা বলছেন, যদি জনগণ ক্ষমতায়িত হয় তাহলে আপনার 5 বছর ক্ষমতা আঁকড়ে থাকার মানে ব্যাপারটা থাকবে না। ওখানেও তখন দেখা যাবে ব্রিটেনের মতো ইউরোপের মতো এখানে 5 বছর আগেও ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নামছেন, অর্থাৎ তার দলের কেউই প্রধানমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি, এগুলো হতেই পারে, এগুলো খুব মানে বড় কিছু না। আরেকটি বিষয় আমি দুটো বিষয় আমি শহীদ ভাই দুটো বিষয় একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আপনার একটি বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেস সেক্রেটারির কোনো বক্তব্য তিনি পাননি। আমি প্রেস সেক্রেটারির বক্তব্য আমি পড়েছিও এবং আপনার মানে আবারও চেক করে দেখলাম। ইয়েস, বক্তব্য বৈঠকের পরে তিনি ফরেন সার্ভিসেস একাডেমিতে তিনি একটা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। সেখানে বলেছেন যে প্রথম হচ্ছে ওনার স্পিচটা ছিল স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি, মানে ক্যাটেগরিক্যালি রুলড আউট করেছেন যে স্থানীয় সরকারের কোনো ব্যাপারটা আলোচিত হয়নি, কারণ কারোর পক্ষে স্থানীয় সরকারটা নির্বাচন আয়োজন করার কথা ছিল না এটা। আর আমাদের মানে দলের মহাসচিব তিনি মিডিয়াকে যেটা জানিয়েছেন আফটার মিটিং, জানিয়েছেন যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে মানে প্রধান উপদেষ্টা তাদেরকে অবহিত করেছেন। আর ইলেকশন কমিশনের কথা তো আমরা জানি। এই দুটো স্টেটমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা রিফিউট করা হয়নি, যেন এই জাতীয় কোনো আলোচনা হয়নি। যেহেতু রিফিউট করা হয়নি, সুতরাং আমরা মানে অবশ্যই আমরা মনে করতে পারি ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরটাকে সময় ধরেই ইলেকশন করার দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। গভর্নমেন্টের তরফে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আগে বলছে হতে পারে জুনে হতে পারে, এখন হতে পারে মধ্যে না, ডিসেম্বরই নির্বাচন 25-এ, এইভাবে আলোচনাটা হয়েছে। তো যাই হোক, তো নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে এটা এই ব্যাপারে আমি নিশ্চিত। আরেকটি বিষয় আমার মানে দায়িত্ব নিয়েই একটি কথা বলতে হবে। শহীদ ভাই একটি কথা বলেছেন, সেটা হচ্ছে উনি সিরাতুল মুস্তাকিমের উদাহরণ টেনেছেন। তো মানে উনি পণ্ডিত মানুষ, কিন্তু ধর্মজ্ঞান সম্পর্কে ওনার আরেকটু ধারণা নিয়ে কথা বলা উচিত আমি মনে করি। আমি ইতিমধ্যেই এই সিরাতুল মুস্তাকিমের অর্থটা আমি খুঁজে বের করলাম। এটা কোরআনিক ওয়ার্ড, এটা পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিহার আয়াতের একটি অংশ, ইহদিনা সিরাতুল মুস্তাকিম। তো সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে সরল পথ দেখাও, ন্যায় পথ দেখাও। যারা ইলেকশনে ম্যানিপুলেটরের ভূমিকা পালন করেছে তারা সিরাতুল মুস্তাকিমের লাইনে ছিল না, তো তারা হাসিনা মুস্তাকিমের লাইনে ছিল, নাউজুবিল্লাহ। সিরাতুল মুস্তাকিম হচ্ছে যে আল্লাহুম্মা ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের মুসলমানরা এইভাবে প্রার্থনা করে, আল্লাহ আপনি আমাদেরকে ন্যায় পথে পরিচালিত করেন, আমাদেরকে সরল পথ দেখান। তারা কি ন্যায় এবং সরল পথে পরিচালিত হয়েছে? সুতরাং তাদের জন্য সিরাতুল মুস্তাকিম অলওয়েজ হচ্ছে সোজা পথ, ন্যায়ের পথ। তারা সুতরাং আমার মনে হয় শহীদ ভাই মানে বিষয়টা মানে অনুভব করবেন, তাহলে হবে মানে কি বলে বিষয়টা মানে ভালো হবে। কারণ হচ্ছে যে আমি আবার একটু মানে গুগল করি, আমি অর্থটা বের করলাম। ইহদিনা মানে হচ্ছে আমাদেরকে পথ দেখাও, সিরাতুল হচ্ছে পথ, সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে সোজা। তো সুতরাং এটা একমাত্র মাবুদের কাছে তার বান্দা তিনি এইভাবেই প্রার্থনা করেন। আর যখন আমরা প্রার্থনা তখন আমরা আল্লাহুম্মা ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আর ইহদিনা সিরাতুল মুস্তাকিম ইজ এ পার্ট অফ দ্য আয়াত অফ দ্য সূরা ফাতিহা। তো যাই হোক, তো আওয়ামী লীগের লোকরা কেউ সিরাতুল মুস্তাকিমের লাইনে ছিল না। আর আপনার আওয়ামী লীগের একজন দর্শক ওনার বক্তব্যের সময় একদম প্রশ্ন করছেন যে অনেক লোকজন আওয়ামী লীগ করে, তারা কোথায় যাবে? অনেক ভালো লোকজন তো আওয়ামী লীগ করতো না কোনো দিন। কোনো ভালো লোকজন আওয়ামী লীগ করতো? আওয়ামী লীগের এই কুশাসন, খুন গুমকে কি আওয়ামী লীগ সমর্থন করতে পারে? তারা ওই যে পাপের ঘোড়ায় যে ভোট দেবে, তারা যদি একটা মার্কাত বানানো হয় পাপের ঘোড়া, ওই যে ইন্ডিয়ান কোন একটা ইউটিউব চ্যানেল ওটা পাপের ঘোড়া নামে একটা জিনিস বের করেছে, আমি আর বিষয়টা ডিটেলে গেলাম না। তো ওরকম একটা আওয়ামী লীগের নতুন প্রতীক হওয়া উচিত, পাপের ঘোড়া, সে পাপের ঘোড়ায় যে ভোট দেবে যদি থাকে আর কি, না বানাইতে হবে। ইটস আওয়ার ডিমান্ড। তারা পাপ করেছে,
এত মানুষ খুন করেছে, এত মানুষের গুম করেছে, তারা দেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন পৃথিবীর কোনো দেশে এইভাবে ব্যাংকগুলোকে শেষ করে না। এস আলম তো সর্বশান্ত করে দিয়েছে বাংলাদেশের। সুতরাং আওয়ামী লীগের লোকরা এখনো ভোট দেওয়ার চিন্তা করে, আমি তো চিন্তাই করতে পারি না তারা এখনো ভোটের চিন্তা কিভাবে করে। ওদের তো পৃষ্ঠ দেশে মানুষের মানে কি বলে বা পা সহ তাদের মানে তাদের ইয়ে করা উচিত পৃষ্ঠ দেশে, মানে ওদের ওই জায়গাটা একটু মানে ওটার সাথে সান্নিধ্যে যাওয়া উচিত মানুষের বা পা। ধন্যবাদ। এখন না, ধন্যবাদ না, আমি প্লিজ আপনি দেখেন এত বড় একটা খুনে পার্টি যারা বাংলাদেশের মানুষকে 15 বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তারা এখন ভোট দিতে চায়। হাউ ইট কামস? আরে ভাই, এই দলটা খুনি দল হিসেবে দলটা তো বিচার হইতে হবে আগে। এই দলের নেতাদের বিচার হইতে হবে, যারা শেখ হাসিনার শাসনামলকে, শাসন ব্যবস্থাকে যারা নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছে, নানাভাবে সহযোগিতা করেছে অথবা প্রতিবাদ করেনি, তারা প্রত্যেকে শেখ হাসিনার এই দুঃশাসনের সহযোগী। তো দুঃশাসনের সহযোগিতা আবার কিসের ভোট? নাসিদের কোনো ভোটাধিকার আছে নাকি জার্মানে? আছে? আপনি মানুষ খুন করেছেন, আপনি মানবাধিকার, আপনি ক্রাইম করেছেন মানবতার বিরুদ্ধে, আপনি ভোট আপনি ক্লেম করেন ইউ আর এন আওয়ামী লীগার, আপনার বিচার হওয়া দরকার। ধন্যবাদ। আবু আলম শহীদ খান। আর একটা ফোন আছে, ফোনটি নিই। শুভরাত্রি দর্শক, পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান মাগুরা থেকে বলছি। জি বলুন প্রশ্নটি। আমার প্রশ্নটা হলো যে নির্বাচন পরিচালনার সময় বিশেষ করে প্রশাসন ক্যাডারে যারা থাকেন, প্রশ্নটা হচ্ছে আবু আলম শহীদ খান সাহেবের কাছে। প্রশাসন ক্যাডারে যারা টিওনো থেকে ডিসি পর্যন্ত থাকে দায়িত্বে, কিন্তু এরা তো আসলে বিগত সরকারগুলোর 14, 18 এবং 24-এর নির্বাচনে দেখা গেছে হাসিনা সরকারের সঙ্গে ম্যানিপুলেট করছেন। নির্বাচনটা হবে, আমরা আশা করি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে। তো এই প্রশাসনের এই টিওনো এবং ডিসিরা যারা আছেন এদেরকে বাদ দিয়ে রিটার্নিং কর্মকর্তা হিসাবে অন্যান্য পেশাজীবী যারা আছে, অনেস্ট এবং দায়িত্বশীল, এই সমস্ত ব্যক্তিদের দিলে আমার মনে হয় তারা অনেকটা স্বচ্ছতার সঙ্গে এবং কিছুটা ভয়ের সঙ্গে। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। একটা প্রস্তাবনা করেছেন আবু আলম শহীদ খান। আপনার রিটার্নিং অফিসার ডিসি কে করতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি যে কোনো একজন, অনেকে ছিল না, যে কোনো সাধারণ মানুষকে করতে পারেন। সুতরাং বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্বাচন করতে চান, অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার যদি আসে, তারা যদি কোনো নির্বাচন করতে চান, সেই সময় তারা কাকে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার করবেন, প্রিজাইডিং অফিসার করবেন, পোলিং অফিসার করবেন, সেটা ওনারা ভেবে দেখবেন। এটা হতে পারে, এটার জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আর আগের কেউ এটা করেছেন, এই জন্য ওই পদে যারা চাকরি করতেছেন তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, এরকম ধরাবাঁধা কোনো নিয়ম নাই। এটাও চিন্তা করতে হবে। এবং আমাদের তো শুধুমাত্র ওনারা রিটার্নিং অফিসার কজন? 64 জন। তো সুতরাং আমার তো 12 লক্ষ থেকে 14 লক্ষ লোক লাগে, আমার সমস্ত পুলিশ বাহিনী লাগে, আমাদের আনসার লাগে, আমাদের সকল প্রাথমিক শিক্ষককে লাগে, আমার মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষকদের লাগে, ইভেন ব্যাংকের কর্মচারীদের লাগে, আপনার প্রাইভেট ব্যাংকের কর্মচারীদের লাগে। সেই জন্য আমি বললাম 12 থেকে 14 লক্ষ মানুষ একটা নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। সেই সকল মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে হবে যে সবাই আপনারা কাজ করবেন। ওই যে সিরাতুল মুস্তাকিম যেটা বলছিলাম আমি, ন্যায়ের পথে কাজ করবেন, ঠিক মতো কাজ করবেন, আইন অনুযায়ী কাজ করবেন। ওটা ব্যাঙ্গারতে ব্যবহার করছিলাম। আই এম থ্যাঙ্কফুল টু মিস্টার রিপন যে উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন। আমি বলছি যে আপনার কাজটা আপনি একেবারে ন্যায়ভিত্তিকভাবে করবেন। এবং আপনি দেখেন যে রিটার্নিং অফিসারের চেয়ে কিন্তু প্রিজাইডিং অফিসারের ক্ষমতা অনেক বেশি। এটা আমাদেরকে আরও জানতে হবে। প্রিজাইডিং অফিসারের কাছে ক্ষমতা থাকে একটা কেন্দ্রের নির্বাচন বাতিল করে দেওয়া, প্রিজাইডিং অফিসারের কাছে ক্ষমতা থাকে নির্বাচনে কেউ যদি জাল ভোট দেয় তাকে গ্রেপ্তার করা, তাকে আইনে সোপর্দ করা, তার বিচার করা। প্রিজাইডিং অফিসারের কাছে ক্ষমতা থাকে নির্বাচনের ভোট সব গণনা করা এবং ফলাফল ডিক্লেয়ার করা। সো আমাদের প্রত্যেকটা লেভেলে যার যেখানে যা দায়িত্ব আছে সেই দায়িত্ব যাতে তারা পালন করতে পারেন সেই সুরক্ষাটা তাদেরকে দিতে হবে। এই সুরক্ষা দেওয়া সম্ভব হলে তারা অবশ্যই একটা ভালো নির্বাচন করতে পারবেন। আমরা তো অন্য কোথাও থেকে তো ভাড়ায় লোক আনতে পারবো। শেষ করতে হবে আপনাকে। জি রাজিকুজ্জামান, আপনি 1 মিনিটে বলুন।
আমরা একদম শেষ পর্যায়ে আছি। আসলে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে প্রশাসনিক যেমন সংস্কারটা দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে মনন জগতেও সংস্কার। লুঙ্গির জন্য ভোট দেয় যে মানুষ, সেই মানুষই তো আবার মানে বন্দুকের সামনে গিয়ে দাঁড়ায়। তার মানে মানুষ যখন প্রতিবাদ করে তখন কিন্তু ঠিকই সে জীবনের ঝুঁকি নিয়েও অন্যায়ের প্রতিবাদ করে। সেই মানুষকে কেন আমরা লুঙ্গির কাছে নিয়ে যাই, কেন আমরা শাড়ির কাছে নিয়ে যাই? ফলে মানি, মাসল অ্যান্ড মিডিয়া ম্যানিপুলেশন, এই 3M এর কারণে যে ইমমরাল অ্যাক্টিভিটিসগুলো হয়, এগুলো বন্ধ করার কাজ যদি নির্বাচন কমিশন করতে পারে, তাহলে কিন্তু নির্বাচনকে অনেকটা সুষ্ঠু এবং অবাধ করা সম্ভব। রিপন ভাই, আপনি বলেন। আমি রাজুকুজ্জামান রতনের সাথে ভেরি মাচ একমত। আবার যেটা বললেন সেখানে একটু যুক্ত করতে চাই। দেখেন আমরা 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলাম না? অ্যাট দ্যাট টাইম তারও তো একটা প্রশাসনিক পুল ছিল, হি হ্যাড ডিসিজ, সবই তো ছিল তার। তো আমরা যখন 3 মাসের মাথায় জাস্টিস শাহাবুদ্দিনের যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা যখন পেলাম, ওই প্রশাসন এরশাদের পালিত বলেন বা গড়ে ওঠা প্রশাসন বলেন যেটা ছিল, সে প্রশাসনের লোকেরা সেই প্রশাসনের মধ্যে থেকে কাউকে নিয়ে, অর্থাৎ ইভেন আমি যদি হাবিবুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান, চিফ জাস্টিস, ফরমার চিফ জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কথা যদি বলি, তিনি এসে রিসাপল করে তিনি চমৎকার নির্বাচন করেছেন। সুতরাং এখন যারা দায়িত্বে থাকবে নির্বাচন পরিচালনার জন্য, অথবা সরকারের দায়িত্বে যারা থাকবেন, তাদের উচিত হবে গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে যে মানে ইম্পার্শিয়াল প্রশাসনের লোকজন যারা আছেন, নিরপেক্ষ লোকজনকে বের করে তাদেরকে নির্বাচনের দায়িত্ব দিতে হবে। এমনকি আমরা কি এটা দেখিনি যে স্কুল শিক্ষকরা, যে আপনি 12 লক্ষ গণকর্মচারী কথা বললেন যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, তারা কি অনেকে সরকারি হুকুমের চাপে তারা ম্যানিপুলেশন যুক্ত হন নাই? ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।